প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা নয় ছয়। আওয়ামী লীগ আমলে বেবিচকের দুর্নীতির নথি দুদকের হাতে। লোপাটে জড়িতদের বিচার দাবি। ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুলের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। অ্যাটর্নি জেনারেলের আবেদনে দুদিন এগিয়ে আনলেন আপিল বিভাগ। এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগ সহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দেবেন প্রধান উপদেষ্টাকে। এই বন্ধের ইঙ্গিত হোয়াইট হাউসের। কিয়েভের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র। শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠকের আভাস। সময় সংবাদে সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। প্রয়োজন নেই, তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিরুদ্ধে। আওয়ামী সরকারের সময় নেয়া অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয় জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়। বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত ২০ কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ। অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। বেবিচক বলছে প্রয়োজনীয়তা না থাকায় এমন ৩০০ কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। ৫০০ গাছ দূরে যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিংয়ের নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুষ্ঠু তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াতে ইসলামী। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানির দিন ধার্য ছিল না, কিন্তু আমরা দেখেছি যে সকাল বেলাতেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি সর্বোচ্চ আদালতে, প্রধান বিচারপতির আদালতে একটি মেনশন করেন। বিষয়টি উত্থাপন করার পর অ্যাটর্নি জেনারেল বা চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং স্পর্শকাতর মামলা, আদালতের বাইরে রাজপথে রাজনীতিতে উত্তাপ তৈরি করছে। এর সঙ্গে যোগ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনিও বলেছেন যে এই মামলাটি আসলে সেন্সিটিভ হয়ে যাচ্ছে দিনকে দিন এবং সেই কারণে দ্রুত এই মামলাটির শুনানি করা দরকার। এরপরে আদালত আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন এবং ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বরে রাখা হবে, এমনটি কিন্তু আপিল বিভাগ জানিয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর দুজনই কিন্তু ওই দিনের বিষয়ে সম্মত হয়েছেন। অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি এই মামলাটির রিভিউ শুনানি হবে, এমনটি
এমনটি আশা করছে। জামাতের আইনজীবী যেটি জানিয়েছেন যে এই মামলায় রাজনৈতিকভাবে এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যদিও এই ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়টি পরে আপিল বিভাগে গিয়েও বহাল থাকে এবং আপিল বিভাগে বহাল থাকার পরে এটিএম আজহারুল ইসলাম রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এবং দীর্ঘদিন সেই রিভিউ আবেদনটি শুনানির জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই আবারও এই মামলাটি রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয়। এর সময় আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আপিল শুনানি 2 মার্চ ধার্য করেছেন আদালত। এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত কি তথ্য আছে? না, গত 27 নভেম্বর যখন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালাস পেলেন এবং এই খালাসের রায়ের পরেই আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ এবং দুদকের তরফ থেকে তারা রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করলেন। আপিলটি এর আগেও একদিন কার্যতালিকায় এসেছিল শুনানির জন্য, সেই দিন শুনানি হয়নি। আজকে আবার কার্যতালিকায় আসে এবং কার্যতালিকায় আসার পরে আপিল বিভাগ আগামী 2 মার্চ শুনানির জন্য দিন ধার্য করেছেন। আর কেন রাষ্ট্রপক্ষ এই হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে এই মামলাটি আসলে সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ থেকেই আসলে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার, সেই কারণেই তারা আপিলটি করেছেন। তো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 37টি মামলা হয়, এর মধ্যে 14টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর বাকি যে 24টি মামলা হয় সেটি মামলাগুলো হয় আওয়ামী লীগ সরকারের আমলে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 5টি দুর্নীতির মামলা হয়েছিল, সবগুলো মামলাতেই তিনি আইনি লড়াইয়ে মুক্ত হয়েছেন, সবগুলো মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন। আর বাকি যে মামলাগুলো রয়েছে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নাশকতার, সেই মামলাগুলো থেকেও তিনি খালাস রয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া সবগুলো মামলা থেকেই তিনি মুক্ত রয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। উচ্চ আদালত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আফজাল হোসেন। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে 2টি বাসে করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সকাল 8টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন 6 দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান। গত 18 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি আন্দোলনকারীদের। ছাত্রদল ও স্থানীয় বিএনপি সন্ত্রাস নেতাকর্মীদের হামলার 5 দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে, যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি। কুয়েটের সকল শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি পাঠ করা 3 দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিসিয়ালি পৌঁছানোর ট্রাই করেছি, তারপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো সাড়া পাইনি। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে মেডিকেলের সামনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা 5 দফা দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে মেডিকেলের সামনে এসে দাঁড়িয়েছেন। তাদের প্রধান যে দাবিসমূহ রয়েছে তার মধ্যে রয়েছে তারা বলছেন যে যারা MBBS এবং BDS এর ডিগ্রি
ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে সে দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে আরও রয়েছে যারা এই MBBS এবং BDS পাশ করে তারা ডাক্তার পদবি ব্যবহার করবেন, এছাড়া অন্য কেউ যেন প্রেসক্রিপশন না লিখতে পারে, পাশাপাশি সেই দাবি তারা জানিয়েছেন। এবং সারা দেশে যে ডাক্তারদের যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে অন্তত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে সেই শূন্য পদগুলো যেন পূরণ করা হয় সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সারা দেশেই কিন্তু সকল অনেক প্রতিষ্ঠানে ডাক্তারদের অনেক শূন্য পদ রয়েছে, সেই পদগুলো যেন দ্রুত নিয়োগ দিয়ে তারা যেন সেই অচল অবস্থার যেন তৈরি করেন। এবং আজকের কথা যদি বলি যে এই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি রাজশাহী মেডিকেলেও কিন্তু তারা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তারা ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সব জায়গা সব কাজ কিন্তু তারা বন্ধ রেখে এসে তারা এখানে দাঁড়িয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই দাবিগুলো যদি মানা না হয় তারা তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করে যাবেন। এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে যারা চিকিৎসা নিতে আসেন তারা, কারণ এই ইন্টার্ন চিকিৎসকদের একটি বড় অংশ কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সঙ্গে তারা কিন্তু সাধারণ রোগীদের তারা সেবা দিয়ে থাকেন এবং এই সেবা থেকে কিন্তু রোগীরা কিন্তু এই সেবা থেকে বঞ্চিত হবে যতক্ষণ পর্যন্ত তারা মেডিকেলে ফিরে যাবেন। তারা রোগীরা এই জটিলতায় কিন্তু তারা পড়বেন। এবং এই মুহূর্তে ইন্টার্নদের যে 5টি ইন্টার্ন চিকিৎসক সহ রাজশাহী মেডিকেলের প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত মেডিকেলের যত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ক্লাসরুম এবং মেডিকেলের সেবা থেকে সরে এসে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে আন্দোলন কর্মসূচি তার সর্বশেষ খবর। দেশে অপরাধের মাত্রা বেড়ে চলায় এর প্রতিবাদে মানববন্ধন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায় আছেন রিপোর্টার আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছি তার কাছে। ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ দেশের চলমান অরাজকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডার ক্যাম্পাসের সামনে কিন্তু অবস্থান করছে। তারা দাবি করছে যে এই যে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ বেড়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটা কিন্তু তারা জানিয়েছেন যে এই অনতিবিলম্বে তাদেরকে কিন্তু এই দর্শকদের চেহারা উন্মোচন করে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। এবং এই যে আমরা ছিনতাই এবং ডাকাতির যে ব্যাপারগুলো দেখছি দেশের বর্তমান পরিস্থিতিতে সেটা নিয়েও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অত দ্রুত নির্মূল না করলে তাহলে কিন্তু তারা কঠোর অবস্থান নেবেন। এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও কিন্তু তারা বলছেন আমাদেরকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভূমিকা সেটা কিন্তু জোরদার নয় এবং দেশের যে ডাকাতি, ছিনতাই এবং এই যে ধর্ষণ সংখ্যা বেড়ে যাচ্ছে এতে কিন্তু দেশের যে অরাজকতা এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার অবনতি হচ্ছে। এবং তারা এই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তা সরকারকে, রাষ্ট্রের কাছে দাবি করছেন। এবং আমরা যে শিক্ষার্থীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি তারা আজকে যে নীরব আন্দোলন কর্মসূচি পালন করছেন, এই নীরব আন্দোলন কর্মসূচি কিন্তু যদি কিনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হয় এবং এই ধর্ষণ, ছিনতাই, ডাকাতি যদি তারা নির্মূল করতে না পারেন তাহলে তারা কিন্তু রাজপথে নামবে এবং কঠোর অবস্থান নিতে পারেন। তো আমরা যেটা যে রাজশাহীগামী যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আরও যেটা বলেছিলাম যে এই ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ যে অরাজকতা সৃষ্টি হয়েছে দেশে সেটা নির্মূলে সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জোরালো ভূমিকা পালন করার জন্য শিক্ষার্থীরা দাবি করেছেন। এই ছিল মেরুল বাড্ডা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি ছিলাম রাজধানী মেরুল বাড্ডায়। কোনো রকম বিদেশি সহায়তা ছাড়াই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্র বন্দর চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে অন্তত 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন হবে দেশের। এই ড্রেজিংয়ের ফলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের নাব্য বাড়ায় জাহাজ চলাচল নিরাপদ হবে বলে দাবি কর্তৃপক্ষের।
আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। গত মাসে প্রথম দফায় ড্রেজিং করা হয়। খনক এতদিন কর্ণফুলী ড্রেজিং করলেও এবারই প্রথমবারের মতো গভীর কোনো সমুদ্র বন্দরের চ্যানেল ড্রেজিং করছে। এতে করে বছরে কমপক্ষে 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা ও দক্ষতা অর্জন করছে চট্টগ্রাম বন্দর। গত 1 বছরে আমরা বেশ কয়েকটি সার্ভে করেছি। সার্ভে করে দেখেছি এখানের নাব্যতা বেশ হ্রাস পেয়েছে। তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে। তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। ড্রেজিং এর নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনো স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। তবে এসব মোকাবেলা করে ড্রেজিং করছে বন্দরের একমাত্র খননকারী এই জাহাজ। এছাড়া টেন্ডারের মাধ্যমে কাজ করা ড্রেজারগুলো থেকে খনকের সক্ষমতা বেশি হওয়ায় সফলতাও বেশি হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি। তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে। আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এবছর যেসব সমস্যা হয়েছে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। সকালে রাজস্ব বোর্ড মিলনায়তনে পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রকাশনা উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত 6 মাসে রফতানি আয় বেড়েছে 13%। বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংও বাড়ছে। অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ সময় এনবিআর চেয়ারম্যান অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রসঙ্গে নতুন পরিকল্পনার কথা জানান। অ্যাডভান্স রুলিং আপনার ডিসিশন দ্রুত আসবে। কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা যাতে অকারণে হয়রানির শিকার না হন সেজন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতিতে। অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। ত্বকে রাখে নরম কোমল, ত্বক কেমন ছুলেই প্রজাপতি মন। দেখছেন সময় সংবাদ। চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, প্রায় 3 বছর ধরে চলা এই সংঘাত বন্ধে চলতি সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সঙ্গে খনিজ সম্পদ নিয়েও চুক্তি হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন ইস্যুতে আলোচনায় শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রায় 3 বছর ধরে চলা এই সংঘাত বন্ধে এ সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরুর দায় জেলেনস্কির কাঁধে চাপালেও এবার ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে। শনিবার ওয়াশিংটনে একটি সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, রাশিয়ায় ইউক্রেনে আক্রমণ করেছে, তবে জেলেনস্কি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুশ আক্রমণ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একই সঙ্গে ট্রাম্প জানান, শিগগিরই খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে। I've spoken to President Putin and I think that thing is going to end, but it's got to end
It's a horrible, horrible thing to watch. ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া অবস্থান নেয়ায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। পশ্চিমা দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কিয়েভের পক্ষে নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। আইসিসি ইভেন্টে হেড টু হেড পরিসংখ্যান আর আসরের প্রথম ম্যাচের ফলাফলে আত্মবিশ্বাসী ইন্ডিয়া। চাপমুক্ত থেকে খেলতে চায় তারা, জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের দল না পাঠানো ভারতকে উচিত জবাব দিতে মরিয়া মেন ইন গ্রিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। অনুশীলনে চনমনে বিরাট কোহলি। আর মাত্র 15 রান করলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 14,000 রান ছুঁয়ে ফেলবেন। এই মুহূর্তে ব্যাট আসছে না, তবুও নির্ভার ওডিআই এর সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত কঠিন হয়নি, তাই নির্ভার কোহলি রোহিতরা। ঐচ্ছিক অনুশীলনে কিছুটা হালকা মেজাজে কোহলি আর হার্দিক পান্ডিয়া। মর্যাদার লড়াই হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র 4 ম্যাচ হারের পরিসংখ্যান স্বস্তি দেবে তাদের। তার ওপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে করেছে শুভ সূচনা, তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল। টস মুঝে অনেস্টলি লাগতা নেই ইতনা বড়। যেহেতু ডিউয়ের বিষয় নেই, তাই টস নিয়ে মাথা ব্যথা নেই। ডিউ না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাটিং করে তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। कोई भी बड़ा मैच होता है। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিগ ম্যাচের আগে তারা আত্মবিশ্বাস খুঁজতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 ম্যাচের 3টিতে জয়ের পরিসংখ্যানে। আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই এ ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের, তাই এটাকে তারা দেখছে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও। চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত পাকিস্তান ম্যাচ হলো নাকি, এটা থাকতে হবে, তখনই প্লেয়ারের সেরা পারফরমেন্স দেখা যাবে। দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলের। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলঙ্কায় হেরেছে ভারত। আগে ব্যাট করে 200-র আশেপাশে স্কোর করেই জিতেছে লঙ্কানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটা মাথায় রাখছে। কন্ডিশন অনুযায়ী আবারও 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা। তবে পাকিস্তান কিছুটা ঝামেলায় আছে। স্পিনার আবরার ফাহাদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। ফখর জামান ছিটকে যাওয়ায় স্কোয়াডে ঢুকেছেন এমামুল হক। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাবর আজম। গুঞ্জন রয়েছে অসুস্থতার কারণে হোটেলেই ছিলেন তিনি। মুখোমুখি সবশেষ 11 ওয়ানডেতে 9 জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। ফুটবলে যেমন আছে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত পাকিস্তান। ম্যাচ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই চলছে জল্পনা কল্পনা। মর্যাদার ফাইটে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দু। ক্রিকেট ক্লাসিকোতে বুঁদ হয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপ্রয়োজনীয় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা নয় ছয়। আওয়ামী লীগ আমলে বেবিচকের দুর্নীতির নথি দুদকের হাতে। লোপাটে জড়িতদের বিচার দাবি। ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুলের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। অ্যাটর্নি জেনারেলের আবেদনে 2 দিন এগিয়ে আনলেন আপিল বিভাগ। এবং এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগ সহ 6 দফা দাবিতে স্মারকলিপি দেবেন প্রধান উপদেষ্টাকে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।